আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে বিজ্ঞান এবং সাধারণ মানুষের মধ্যে কল্পনাতীত একটা কৌতূহলের বিষয় হচ্ছে টাইম ট্রাভেল। অধিকাংশ মুভিগুলো এই টাইম ট্রাভেলকে আবর্তন করেই তৈরি করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমরা যারা মুভি দেখতে পছন্দ করি তাদের হয়তো অবশ্যই মনে পড়ে গেছে অসংখ্য মুভি এখন এই টাইম ট্রাভেলকে কেন্দ্র করে তৈরি করা হচ্ছে। কোনো একটা অংশে টাইম ট্রাভেল যুক্ত করে দেওয়া হচ্ছে। চলুন তাহলে আজকে আমরা আইনস্টাইনের সেই মহা আবিষ্কার আপেক্ষিকতার তত্ত্ব, টাইম ট্রাভেল করে আমরা কি কখনো অতীতে যেতে পারবো, কিংবা টাইম ট্রাভেল করে আমরা কি কখনো ভবিষ্যতে যেতে পারবো, এটার কোনো সম্ভাবনা রয়েছে? ভিডিওটির প্রথমেই জানিয়ে রাখি, অবশ্যই টাইম ট্রাভেল সম্ভব। অবশ্যই পৃথিবীর সর্বত্র অর্থাৎ মহাবিশ্বের সর্বত্রই সকল স্থানে সময় একই গতিতে চলে না। আজকে কয়েকটা সাধারণ উদাহরণের সাহায্যে আমরা সেটা বুঝে নেব। মহাবিশ্বে সময় তারতম্যের একটা অঙ্ক দেখে নেওয়া যাক। আমি জানি এই অঙ্কটি এখনই আমাদের মাথায় অবশ্যই ঢুকবে না, তো এইটাকে আগে ব্যাখ্যা আকারে কিছু কথা বলে নেই। আইনস্টাইনের সেই থিওরির সাহায্যে আমরা জানি সময় একটা আপেক্ষিক বিষয়। আবারও ক্লিয়ারভাবে বলছি, এই মহাবিশ্বের সর্বত্রই সময়টা সমান গতিতে চলে না। তাহলে এই সময় যে সর্বত্রই সবখানেই সমান গতিতে চলে না, সেটা আমরা কি করে বুঝলাম? এই ভূপৃষ্ঠ থেকে, এই পৃথিবী ভূপৃষ্ঠ থেকে 400 কিলোমিটার দূরে আমাদের যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন রয়েছে, তার গতিবেগ হচ্ছে ঘন্টায় 28,000 কিলোমিটার। যখন গতির উপরে থাকবে একটা বিষয়, ঠিক সেই জায়গায় স্পেস স্টেশনে যখন আমাদের একজন ব্যক্তি, পৃথিবী থেকে একজন মানুষ গিয়ে সেখানে অবস্থান করে, তখন পার ডে, প্রত্যেক দিন তার এই পৃথিবীর থেকে, পৃথিবীর ঘড়িতে যে সময়টা রয়েছে সেই সময়ের থেকে আমরা যে সময়ে এগিয়ে যাচ্ছি ভবিষ্যতের দিকে, ঠিক সেই সময়ের চেয়ে তার সময়ে ব্যবধান হয় 0.00002646 এত সেকেন্ড। তাহলে এই বিষয়টা আপনারা বুঝতেই পাচ্ছেন, যারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে রয়েছে তাদের সাথে আমাদের সময়ের পার্থক্য প্রত্যেক দিন। যদিও এই সময়টা অনেক কম একটা সময়, তারপরেও 0.00002646 অবশ্যই একটা তো সময়, তাই না? তো এই সময়টার হেরফের হচ্ছে, তারা ভবিষ্যতে চলে যাচ্ছে, আমাদের চেয়ে তারা ভবিষ্যতে চলে যাচ্ছে। যেহেতু সময়টা অনেক ছোট, অনেক ক্ষুদ্র একটা সময়, সেহেতু আমি সেই সময়টা ঐকিক নিয়মের সাহায্যে একটা বৃহৎ সময় আকারে হিসাব করে আরও সহজভাবে উপস্থাপন করছি, যাতে করে আপনারা অতি সহজেই বিষয়টা বুঝতে পারেন। এই সময়টা হচ্ছে 0.00002646 সেকেন্ড। তো এইটাকে আমি যদি বছরে কনভার্ট করি, দুজন ব্যক্তি যমজ ভাই, আজকে জন্ম হয়েছে, দুজনেরই আজকে জন্ম হয়েছে, দুজনেই যমজ। এক ভাইকে যদি আমি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ভ্রমণ করাই আলোর গতিতে, প্রায় আলোর গতির কাছাকাছি গতিতে, সেই গতিটা এক্স্যাক্টলি কত হচ্ছে সেটা একটু দেখে নেই। প্রায় 2 লক্ষ কিলোমিটারের কাছাকাছি সে একটা গাড়ির মধ্যে আছে, তার গতিবেগ হচ্ছে 2 লক্ষ কিলোমিটারের কাছাকাছি বা আলোর গতিবেগের কাছাকাছি। তাহলে এই গতিতে সে যদি উপরে 10 বছর ঘুরে আসে, তাহলে সে যখন উপর থেকে পৃথিবীতে আসবে তার বয়স হবে 10 বছর। তার কোষের গাঠনিক যে আকার আকৃতিগুলো রয়েছে শরীরের, সব কিছু সেই 10 বছরের ব্যবধানের পার্থক্য পরিলক্ষিত হবে। কিন্তু সে যখন পৃথিবীতে আসবে, তার সেই যমজ ভাইকে রেখে যে সে ভ্রমণে গেছিল, সেই যমজ ভাইকে এসে দেখবে, তার বয়সের পার্থক্য হবে 29 ইয়ার্স। দেখুন বিষয়টা কতটা সাংঘাতিক। যে শিশুটা, যমজ শিশুটাকে আমি পৃথিবী ছেড়ে বাইরে নিয়ে গিয়ে 10 বছর ঘুরিয়ে আনলাম, আজকে যদি সে যায় 24 সালে 10 বছর ঘুরলে সে দেখতে পাবে 2034 সাল, তার বয়স চলবে 10 বছর। সে যখন পৃথিবীতে এসেছে তখন এসে দেখে তার সেই 10 বছরের সাথে পৃথিবীর সময় 29 বছর কেটে গেছে, মানে বেশি কেটে গেছে 29 বছর। অর্থাৎ পৃথিবীতে তখন চলবে 2024 সাল যোগ 29 সাল, আচ্ছা প্রায় 30 সাল ধরে নিলাম, প্রায় 30 সাল। তাহলে পৃথিবীতে তখন চলবে 2054 সাল, কিন্তু তার কাছে চলছে বর্তমানে 10 সাল পরে 2034 সাল, কিন্তু পৃথিবীতে এসে সে দেখছে 2054 সাল চলছে। যেহেতু এত লং ডিস্টেন্সের একটা বয়সের তারতম্য সৃষ্টি হয়ে গেছে, তখন আমরা বলতে পারি সেই ইন্টারন্যাশনাল স্পেসে ঘুরে আসা ভাইটি ভবিষ্যতের দিকে যাত্রা করেছে, অর্থাৎ সে ভবিষ্যতে চলে এসেছে। সে তো 2034 সালের পর 2035, 36, 37, 38, 39 এরকম সালগুলি অতিক্রম না করেই সরাসরি 54তে চলে আসলো। তাহলে সে ভবিষ্যতে যাত্রা করেছে।
তো আমরা এই বিষয়টাকে একবারে উড়িয়ে দিতে পারি না। কমেন্টে কেউ বাজে মন্তব্য করবেন না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু অবশ্যই টাইম ট্রাভেলই করেছিলেন আমাদের ধারণা মতে। কেন? কারণ তিনি যখন এই আমাদের এই পৃথিবী ছেড়ে সপ্ত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত গিয়েছিলেন, এসে দেখেন তার অজুর পানি গড়িয়েই যাচ্ছে, তার দরজার আংটাটা নড়তেই আছে। তাহলে এটা টাইম ট্রাভেল ছাড়া তো কিভাবে পসিবল হবে, তাই না? তাহলে এবারে চলুন আমরা দেখে আসি এই টাইম ট্রাভেল করে আমরা কি কখনো অতীতে যেতে পারবো কি না। সহজ একটা উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি। যারা টাইম ট্রাভেল নিয়ে অনেক কৌতূহলী কিন্তু বুঝেন না বিষয়টা, তাদের জন্য আজকে অতি সহজ লাগবে বিষয়টা। মনে করলাম এ এবং বি দুইটা বিন্দু, এই বিন্দুটার মধ্যবর্তী একটা দূরত্ব রয়েছে, সেটা 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 5000 কিলোমিটার, যে কোনো কিলোমিটার হতে পারে। এ এবং বি দুইটা বিন্দু। তো আচ্ছা, মনে করলাম টেকনাফ থেকে তেঁতুলিয়া, এ হচ্ছে টেকনাফ এবং বি হচ্ছে তেঁতুলিয়া। তো টেকনাফ থেকে তেঁতুলিয়া আমি যদি হেঁটে যেতে চাই তাহলে কতদিন লাগতে পারে? ধরলাম 20 দিন লাগলো। টেকনাফ থেকে তেঁতুলিয়া আমি হেঁটে হেঁটে যাবো, তাহলে আমার সময় লাগতেছে 20 ডেজ, তাহলে 20 দিন লাগতেছে আমার হেঁটে যাইতে। এবারে একটু চিন্তা করুন তো, যদি টেকনাফ থেকে তেঁতুলিয়া আমি হেঁটে না গিয়ে ঘোড়ায় চড়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া যাই, তাহলে কতদিন লাগতে পারে? অবশ্যই কম দিন সময় লাগবে। ধরলাম 15 দিন সময় লাগলো। আচ্ছা, এবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া আমি যদি ঘোড়ায় না চড়ে বাইকে করে যাই, তাহলে অবশ্যই আরও কম সময় লাগবে, 3 দিন লাগবে কিংবা 2 দিন লাগবে। আচ্ছা, 2 দিন লাগলো। এবারে আমি যদি বাইকে না চড়ে প্লেনের মাধ্যমে আমি যদি টেকনাফ থেকে তেঁতুলিয়া যাই, এবারে কি হবে? সর্বোচ্চ 1.5 ঘন্টা লাগবে বা 1 ঘন্টা লাগবে। ধরলাম টেকনাফ থেকে তেঁতুলিয়া 1 ঘন্টা লাগছে। এবারে দেখুন তো, আমি যদি মহাকাশযান, রকেটে কিংবা আরও এমন কোনো অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে এই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যাই, যে এত দ্রুত এটা যে প্লেনের চেয়েও 2-3 গুণ বেশি দ্রুত, তাহলে আরও সময় কম লাগবে। ধরলাম এভাবে কমতে কমতে এক সময় কম লাগলো আমাদের 1 ঘন্টা কিংবা 1 মিনিটেই আমাদের যাতায়াত হয়ে যাচ্ছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া এত দ্রুত জানে আমি যাচ্ছি যে 1 মিনিটে হয়ে যাচ্ছে। আচ্ছা, আরও দ্রুত যান যদি আমি একটা নিয়ে আসি, তাহলে কি ঘটবে? টেকনাফ থেকে তেঁতুলিয়া যেতে আমার 1 সেকেন্ডে, এমন দ্রুত যান নিয়ে আসলাম যে 1 সেকেন্ডে যাওয়া হয়ে যাচ্ছে। বুঝতেই পাচ্ছেন? তার চেয়েও যদি দ্রুতগামী কোনো আমি একটা যান নিয়ে আসি এবং যাতায়াত করি টেকনাফ থেকে তেঁতুলিয়া, তাহলে এত দ্রুত যে আলোর সমান যখন হয়ে যাবে এই জিনিসটা, তখন কিন্তু আমার কাছে সময়টা স্থির হয়ে যাবে। আলোর গতিবেগে যদি যাই তাহলে সময়টা স্থির হয়ে যাবে। আর যদি তার চেয়েও বেশি গতিবেগে আমি যেতে পারি, তাহলে কি ঘটবে? যখন আমি এত দ্রুত গেছি যে 1 মিনিটে টেকনাফ থেকে তেঁতুলিয়া আমি অতিক্রম করে ফেলছি, তার চেয়েও দ্রুতগামী জানে গেলে আস্তে আস্তে সেটা 0-তে চলে আসবে, 0 সেকেন্ডে আমি যাইতে পারবো। তার চেয়েও দ্রুতগামী সেটা কোন সময়? সেটা যখন আলোর গতিতে দৌড়াবো আমি। যান্ত্রিক এই যানটা নিয়ে যদি আমি আলোর গতিতে দৌড়াই, তাহলে 0 সেকেন্ডে আমি যেতে পারবো, তখন সময়টা আমার কাছে স্থির হয়ে যাবে। আমি যদি এই আলোর গতির চেয়ে আরও দ্রুত গতিসম্পন্ন কোনো যানে টেকনাফ থেকে তেঁতুলিয়া যাই, এবারে বুঝতেই পারছেন, এবারে সে আলোর গতিকে ক্রস করে গেছে, তাহলে সময়টা মাইনাসের দিকে চলে যাবে, মানে আমি অতীতের দিকে ধাবিত হতে থাকবো। এখন এভাবে এটা কি আদৌ কখনো সম্ভব? হ্যাঁ, সম্ভব হতে পারে অদূর ভবিষ্যতে, কোনো 1 কোটি বছর পর কিংবা 1 লক্ষ বছর পর কিংবা 100 বছর পর কোনো এক সময় দেখা যাবে যে এরকম যান আবিষ্কার হলেও হতে পারে। কিন্তু এক্ষেত্রেও আমাদের একটা ভেজাল রয়েছে, যেটাকে আমরা বলি টাইমের প্যারাডক্স। তো টাইম ট্রাভেলের প্যারাডক্স রয়েছে একটা। কীরকম? ধরুন আপনি এই আলোর গতির চেয়ে বেশি গতিতে যাত্রা করে, শুধুমাত্র আলোর গতি দিয়েই নয়, আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে এটা ব্ল্যাক হোলের সাহায্যেও, আচ্ছা এই বিষয়টা আরেকদিন আরেক ভিডিওতে ক্লিয়ার করব। তো ধরুন আপনি আলোর গতির চেয়ে বেশি গতিতে দ্রুত সম্পন্ন যানে আপনি যাত্রা করে কোনো এক সময় 10 বছর কিংবা 5 বছর যাত্রা করে আপনি অতীতে 20 বছর পূর্বে ফিরে গেলেন। এবারে আপনি যখন অতীতে 30 বছর কিংবা 20 বছর পূর্বে ফেরত গেলেন, তখন একটা প্যারাডক্স সৃষ্টি হবে। এমন একটা সময়ে গেলেন যখন আপনার কোনো অস্তিত্বই নাই, আপনি এমন এক গতিতে চলে গেলেন আপনার কোনো অস্তিত্ব নেই, তখন আপনার দাদু বেঁচে আছে কিংবা দাদুর বাবা বেঁচে আছে, আপনি দাদুর বাবাকে বা দাদুকে মেরে দিলেন। এবারে কি হবে? আপনার দাদু না আসলে আপনার বাবা আসবে না, আপনার বাবা না আসলে আপনি আসবেন না, আপনি না আসলে অতীতে কে যাবে? মানে এই যে একটা প্যারাডক্স সৃষ্টি হয়ে যাচ্ছে।
এইটা মানে এখন পর্যন্ত বিজ্ঞানীরা এইটা নিয়ে চিন্তিত। তো এখানে ঘটনাটা ঘটছে এরকম যে সকলের এক একটা করে অভিমত আছে। কেউ বলেছে যে এই প্যারাডক্স যখন সৃষ্টি হবে তখন হয়তো সে গিয়ে যে উদ্দেশ্যে গেছে সেই উদ্দেশ্যটা ভুলে যাবে, হয়তো সে মেরে দিতে পারবে না, অথবা সে ওখানে গেলেও অতীতের কোনো জায়গায় ফেরত গেলেও কেউ বলেছে সে সেখানের কোনো কিছু পরিবর্তন করতে পারবে না। পরিবর্তন কেন করতে পারবে না? সে যখন যাবে, আমি যখন যাব সেখানে অতীতে যাব, তখন তো সেখানের অক্সিজেন আমি ইউজ করবো, তাই না? অক্সিজেনটাকে কার্বন ডাইঅক্সাইড করতেছি, তার মানে পরিবর্তন কিন্তু করতে পারবো। তাহলে আমরা এই প্যারাডক্স কি কখনো অতিক্রম করতে পারবো? পারবো না। এমনটা হতে পারে যে আমি যখন অতীতে চলে গেলাম তখন আমি যে উদ্দেশ্যে গিয়েছি সেই উদ্দেশ্যটা ভুলে যাচ্ছি, এমন হতে পারে। কিন্তু এমন অতীতে কি আমি যেতে পারবো যখন আমার কোনো অস্তিত্বই নেই? এই লক্ষাধিক প্রশ্ন রয়েছে এখানে, যার সমাধান এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। কিন্তু হ্যাঁ, এটা সম্ভব যে আমরা এই পৃথিবীতে, যে পৃথিবী নামক গ্রহে বাস করছি, সেটিতে যে সময়ের হেরফের ঘটছে মহাবিশ্বের সাথে, এই পৃথিবীতে 1 ঘন্টা সমান মঙ্গলের 1 ঘন্টা, কিংবা বৃহস্পতির 1 ঘন্টা, কিংবা আদার্স কোনো নক্ষত্রের 1 ঘন্টার সমান কখনোই নয়। এবং আমরা যারা প্রতিনিয়ত বিমানে কিংবা বাসে ট্রেনে ভ্রমণ করছি, তারাও কিন্তু কোনো না কোনোভাবে ভবিষ্যতের দিকে যাত্রা করছি, অর্থাৎ ভবিষ্যতে গমন করছি। সেটি এতই ক্ষুদ্র যে 1 সেকেন্ডের কোটি 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 ভাগের 1 ভাগ। এজন্যই আমরা সেটা বুঝতে পারি না, কিন্তু সামান্য হলেও আমরা সেটা অতিক্রম করে ভবিষ্যতের দিকে যাত্রা করছি। তো বিষয়টা যেহেতু সময় আপেক্ষিক, সেহেতু অবশ্যই সত্যি। কিন্তু এত দ্রুত গতিসম্পন্ন যান আমরা তৈরি করতে পারবো কিনা, হয়তো তখন তৈরি করতে পারলে তখন দেখা যাবে বিষয়টা। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে টাইম ট্রাভেল সম্পর্কে আপনাদের যদি কোনো প্রকারের মতামত থেকে থাকে, এটা আদৌ পসিবল কিনা, এটা আদৌ সম্ভব কিনা, কিংবা এটা ইসলামিক দৃষ্টিতে কেমন দেখা যাচ্ছে, কিংবা এই যে প্যারাডক্সটা কিভাবে সমাধান, এটা কি হতে পারে, এরকম মন্তব্য থেকে থাকলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর অবশ্যই এখানে জানিয়ে রাখি যে বিষয়টা অস্বীকার করার মতো নয়, সময় যেহেতু আপেক্ষিক। তবে এক্ষেত্রে আজকের ভিডিওটি লং হয়ে যাচ্ছে বলে আমরা আরেকটি সেকেন্ড পার্ট ভিডিও তৈরি করার চেষ্টা করছি ইনশাল্লাহ। সেই ভিডিওতে আমরা ব্ল্যাক হোল দিয়ে এবং সময়ে এবং গতির সাথে আইনস্টাইন সাহেবের সেই আপেক্ষিকতার তত্ত্বের সাহায্যে আবারও বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা আমাদের পাশে থাকার জন্য। এরকম মজার ভিডিও পেতে আমাদের এই ভিডিওটির উপরে ফলো বাটনে ক্লিক করে নেবেন। আর যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছে বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, তাহলে পরবর্তী ভিডিওগুলি অনায়াসে চোখের সামনে হাতের কাছেই পেয়ে যাবে। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।